সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার। ভোটারের ইশতেহার নিয়ে আজ আমরা এসেছি দেশের উত্তরাঞ্চলের অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ জেলা কুড়িগ্রামে। কুড়িগ্রামে এইখানে আসলে 4টি নির্বাচনী সংসদীয় আসন বিন্যাস করা হয়েছে, যেখানে 9টি উপজেলা এবং 3টি পৌরসভা রয়েছে। তবে জেলা শহর এবং উপজেলা শহর হিসেবে জনসাধারণকে যেভাবে আগলে রাখবার কথা, কুড়িগ্রাম এই অঞ্চলের মানুষকে সেভাবে আগলে রাখতে পারেনি। বিনিয়োগের ঘাটতি, বড় শিল্প প্রতিষ্ঠানের অভাব, নদী ভাঙন এবং আকস্মিক বন্যায় অঞ্চলের মানুষকে ভুগিয়েছে দীর্ঘদিন যাবত। আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানকার মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণ নিয়ে। বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে 4 জন অতিথি যুক্ত রয়েছেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দেই। আমাদের ডানে রয়েছেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব। এদিকে বামে রয়েছেন কুড়িগ্রাম জেলা জামাতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ। ডান দিকে আরো একজন রয়েছেন এনসিপির কুড়িগ্রাম জেলার সদস্য সচিব মাসুম মিয়া, এবং আমার বামে রয়েছেন আমাদের একজন সুধী সমাজের প্রতিনিধি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার। আপনাদের 4 জনকেই ভোটারের ইশতেহারে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাই, বিএনপির 31 দফা এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি, সবকিছু মিলিয়ে বিএনপি কুড়িগ্রামের মানুষের জন্য কি করতে চাচ্ছে বা কি করার পরিকল্পনা করছে? আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের কুড়িগ্রামের 2 আসনের সর্বস্তরের জনগণকে আমাদের ধানের শীষের প্রার্থী আল্লাহ সোহেল হোসেন কায়কোবাদ সোহেল ভাইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই, সালাম জানাই। আমরা আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমানের দেয়া 31 দফা, এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যেই প্রতিটি ঘরে ঘরে 31 দফাকে পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা আগামী দিনে আরও সে চেষ্টা অব্যাহত রাখব। আমরা ফ্যামিলি কার্ড নিয়ে জনগণের মাঝে গিয়েছি, কথাবার্তা বলেছি। আপনি যে কথাটি ইতিপূর্বে একটু আগেই বললেন যে আমাদের এই অঞ্চল খরা, মঙ্গা, হতদরিদ্র অঞ্চল। আসলে বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা গিয়েছে রাজনৈতিক যে মেরুকরণ, জাতীয় মেরুকরণ, সেখানে আমরা ধানের শীষের প্রার্থীকে ওভাবে পাইনি, আমরা এবারে পেয়েছি। এবারে এখানকার জনগণের যেটি প্রত্যাশা, সোহেল হোসেন কায়কোবাদ নিঃসন্দেহে ক্লিন ইমেজ বলতে যে কথাটি আসে, ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত ওনার সেই ক্লিন ইমেজটি আছে। মানুষ খুব সাদরে ওনাকে গ্রহণ করতেছেন এবং আমরা যতই যাচ্ছি ততই ভোটার ধানের শীষের দিকে এগিয়ে আসতেছে, আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আমরাও 31 দফাকে সামনে নিয়ে ওনাদের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ আমরা আশা করি যে আগামী দিনে এই আসনে আমরা ধানের শীষের বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। আপনার কাছে আমরা আবারও ফিরবো একটু শাহজালাল সবুজ, আপনার কাছে জানতে চাই, বিগত 1.5 দশক জামায়াত রাজনৈতিকভাবে আসলে ভোটের মাঠে বা রাজনীতির মাঠে আসলে কোনটা ছিল, সেইখান থেকে গত 1.5 বছরে আমরা দেখছি যে বলা হচ্ছে সব থেকে ভালো সময় পার করছে জামায়াতের এদিকের প্রেক্ষাপটটা আসলে কি, আসলে কি ইতিহাসের মধ্যে সব থেকে ভালো সময় আপনারা পার করছেন কুড়িগ্রামে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের নির্বাচনী ইশতেহারে এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আমি বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুকরিয়া জানাচ্ছি। আসলে আপনি যে বিষয়টি বলেছেন সত্যি, বিশেষ করে বিগত ফ্যাসিস্টের আমলে সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত এবং জুলুমের শিকার হিসেবে রাজনৈতিক দল হিসেবে যদি বলেন, তাহলে সেটির নাম হচ্ছে এক বাক্যে বাংলাদেশ জামাত ইসলাম। একটা বিষয়ে এটি ঠিক যে আমাদের শহীদ নেতৃবৃন্দ, বিশেষ করে শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে ইত্যাদির মাধ্যমে আসলে মানুষের মনে জামাত ইসলামীর সারা দেশে যেভাবে আস্থা করে নিয়েছে যে এই নিরপরাধ মানুষগুলোকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা দিবালোকের মতো স্পষ্ট, এটা সবাই বোঝে এবং জানে। তারই প্রভাব হিসেবে কুড়িগ্রামেও ঠিক একই প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারছি। যে কারণে আমরা মনে করছি যে সারা দেশে যে রব উঠেছে, যে সবাইকে দেখেছি বারবার এইবার জামাত ইসলামী বা এইবার দাঁড়িপাল্লা। তা আমরা আশা করছি যে কুড়িগ্রামের যে 4টি আসন, এই 4টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিটি আসনেই অনেক ভালো অবস্থানে আছে, বিভিন্ন জরিপেও তা উঠে এসছে। এবং জামাত ইসলামী যে প্রার্থীগুলো মনোনয়ন দিয়েছে, সেট করেছে, আপনি জেনে খুশি হবেন। আমি যদি 1 থেকে বলি যে 1 নম্বরে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। কুড়িগ্রাম 2-এ যিনি হচ্ছেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, যিনি বিজ্ঞ আইনজীবী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিন সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন। এরপরে আমরা যদি কুড়িগ্রাম 3-এর কথা বলি, 3-এ আমাদের এক ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, যিনি বিগত সময়ের নির্যাতনের শিকার হয়ে তিনি লন্ডনে গিয়ে বারেড ল করেছেন, উচ্চশিক্ষা নিয়েছেন
এবং তিনি এখন উলিপুরকে নিয়ে ভাবছেন। আমরা আশা করছি যে তিনি অনেক ভালো করবেন। পাশাপাশি কুড়িগ্রাম 4 আসন একজন সফল উদ্যোক্তা মুস্তাফিজুর রহমান মুস্তাক, যিনি সফল একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। সে কারণে কুড়িগ্রামের বড় যেটা সমস্যা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে সমস্যার জি, ব্যাপারগুলো আমরা ওকে। নিশ্চয়ই শুনবো। একটু এদিকে যেতে চাই, এনসিপির জনাব মাসুম মিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে এনসিপি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছিল, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কতখানি কুড়িগ্রামে হলো, নাকি পুরনো ধারার রাজনীতির সাথে আপনারা সেই স্রোতেও গা ভাসালেন? এখানকার বাস্তবতাটা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমেই সকলকে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম। সেই সাথে আমাদের কুড়িগ্রাম 26 কুড়িগ্রাম 2 এর নির্বাচনী এলাকায় যে এনসিপি মনোনীত প্রার্থী ডক্টর আতিক মুজাহিদের পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম, শশা জাতির প্রতি শুভেচ্ছা। তো আসলে এনসিপির নতুন যে বন্দোবস্ত, সে বন্দোবস্ত ধারাবাহিকতায় আমরা কুড়িগ্রামে কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের খুব স্বল্প সময় আমরা কুড়িগ্রামে আছি। সারা বাংলাদেশেই 10 মাসের একটি দল। তো সেই হিসেবে আমাদের যতখানি কাজ করা দরকার অন্যায়ের বিরুদ্ধে, নদী ভাঙনের বিরুদ্ধে, নদী ভাঙন যে অবস্থা কুড়িগ্রামের, সেগুলির আমরা যে মোকাবিলা যেভাবে করবে সেগুলির যে কাজকর্ম করতেছি, মানুষের যে ঘুষের রাজনীতি সেটা বন্ধ করার চেষ্টা করতেছি। তারপরে আরও যেগুলি আছে যে কিভাবে কুড়িগ্রামকে উন্নয়নের ধারাবাহিকতায় নিয়ে যাওয়া যায়। আপনারা জানেন বিগত 53 বছরে কুড়িগ্রামে যারা এমপি ছিলেন তারা দুঃখের বিষয় একবার কথা বললে তারা 3 মাস আউট হয়ে যায় সংসদ থেকে। তো এই ধারাকে পরিবর্তন করার জন্য আমরা সক্রিয়। আপনারা জানেন ডক্টর আতিক মুজিদ ভাই, উনি মালয়েশিয়া থেকে পিএইচডি করে আসছেন, ক্লিন ইমেজের লোক। উনি চায় আমাদের কুড়িগ্রামকে কিভাবে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যাবে, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের কাজ চলমান। সেই হিসেবে আমরা বিভিন্ন চরে কাজ করেছি, চরের মানুষের সঙ্গে কথা বলেছি, চরের দুঃখ দরিদ্র মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রহমত করে, আমাদের প্রতি রহমত করে, ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে তার জয় মানে করব। মাঠের পরিস্থিতিতে আপনারা সন্তুষ্ট এবং আপনারা একটা ভালো ফলাফল আশা করছেন। তো এদিকে যেতে চাই, খন্দকার মাহফুজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে এই যে 3টি দল যারা বাংলাদেশে এই মুহূর্তে নেতৃস্থানীয় দল আমরা বলছি, যারা বাংলাদেশের সব ক্ষেত্রে আসলে সমানভাবে তাদের দলের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখছে, এই যে বড় 3টি দলের ভূমিকা ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আসলে কুড়িগ্রাম এই মঙ্গার বৃত্ত বা অভাব অনটনের বৃত্ত থেকে বের হতে পারছে না? এটা কি আসলে নেতৃত্বের ঘাটতি নাকি অন্য কোনো সমস্যা আছে এই অঞ্চলে? এই প্রসঙ্গে আপনাকে কুড়িগ্রামের একজন নাগরিক হিসেবে আমি বলবো যে এটি রাজনৈতিক অঙ্গীকার পেয়েছি, ইশতেহার পেয়েছি আমরা বারংবার, কিন্তু সেটির সঠিক আসলে বাস্তবায়ন পাইনি। কুড়িগ্রামের মানুষ সবসময় তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, বঞ্চিত হয়েছে। এটি আমি মনে করি যে আমাদের কুড়িগ্রামের নেতৃত্বের একটি বড় শূন্যতা। এখনকার যে তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠছে, এটাতে আমি আশাবাদী যে আমাদের এই কুড়িগ্রাম সম্ভাবনাময় কুড়িগ্রাম সত্যি আগামীতে হয়তো ভালো কিছু করে বিকশিত হতে পারবে। দর্শক, সময় হলো ভোটারের ইশতেহার একটি বিরতি নিবার, বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটারের ইশতেহার। আমরা আছি আজ কুড়িগ্রাম জেলায়। একটু সাধারণ মানুষের কথাও শুনতে চাই, যারা এখানে আসছেন আমরা বিশ্বাস করছি তারাও রাজনীতি সচেতন। কুড়িগ্রামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের কাছে তাদের ভাবনাটাও জানতে চাই। একটু আপনি বলবেন যে আসলে আপনারা কি প্রত্যাশা করছেন এখানকার রাজনীতিবিদদের কাছে? আমি কুড়িগ্রাম উদ্যোক্তাদের ব্যাপার নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে ব্যবসার অর্থনীতি তো উদ্যোক্তাদের মধ্যে অনেক নির্ভর করে আর কি। কুড়িগ্রামের উদ্যোক্তাদেরকে নিয়ে কি কাজ করতে চাচ্ছে তারা? উদ্যোক্তাদের ব্যাংক লোন, তারপর তাদের একটা বসার শেড, এই জিনিসগুলো তারা সাপোর্ট দিবে কিনা উদ্যোক্তাদের ডেভেলপমেন্টের জন্য? আপনাকে ধন্যবাদ। একটু আরেকজনের থেকে শুনতে চাই, আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রফিকুল ইসলাম, পেশায় একজন আইনজীবী। আমার জিজ্ঞাসা হলো, বিএনপির যিনি অতিথি আছেন তার কাছে আমার জানার জিজ্ঞাসা হলো যে কুড়িগ্রামের যে চরাঞ্চল এবং যে অনুন্নত এলাকা, বিশেষ করে ধল্লা কবলিত অঞ্চল হলো কুড়িগ্রাম, এই পিছিয়ে পড়া অঞ্চলটাকে উন্নত করবার জন্য ওনার যারা প্রার্থী আছেন, বিশেষ করে বিএনপির কি মানে সৃজনশীল পরিকল্পনা আছে, এটা আজকে আমরা আমার ওনার কাছে এটা প্রধানতম জিজ্ঞাসা। 2 নম্বর,
আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। 16টি নদ নদী বিধৌত জেলা কুড়িগ্রাম, নদী নিয়ে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। একটু আপনার থেকে জানতে চাই, আপনাদের আসলে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রাজনীতিবিদদের কাছে কেমন প্রত্যাশা এই অঞ্চলের জন্য? আসসালামু আলাইকুম। আসলে আমি যেহেতু নারী, আমি চাই যে হলো যে আমাদের রাজনীতিবিদরা যারা ইতিপূর্বে আসছেন, এনারা কেউ আসলে ওইভাবে নারীদেরকে নিয়ে কোনো কিছু কাজ আমাদের চোখের কোনো কিছুতে পড়ে নাই। এবং চর অঞ্চলেও তো নারীদের অনেক পিছানো, শিক্ষা, জীবনমান এবং কর্মসংস্থান সব দিক থেকে পিছানো। কিন্তু আমার কথা হলো যে তারা এখনও কেন এত পিছনে থাকবে? স্বাধীনতার এত বছর পরেও নারীদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই কেন? এই যে দলগুলো আসছে তাদের চিন্তা ভাবনা কি নারীদেরকে নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর ভাবনাটা আপনি জানতে চান। এটা আপনার কাছে জানতে চাই, এখানকার জীবনযাত্রার মান নিয়ে কোনো আফসোস বা আক্ষেপ বা কোনো পরামর্শ বা কোনো বক্তব্য আছে কিনা? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন আপনার। আমি জনাব তারেক রহমানের 31 দফা কর্মসূচি পড়েছি, দেখেছি। তো এই 31 দফা কর্মসূচি আমাদের কুড়িগ্রাম 2 আসনে বাস্তবায়ন হলে আমার মনে হয় যে আমাদের কুড়িগ্রামে যারা আমরা বসবাস করি সবারই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সবার চাহিদা পূরণ হবে। আপনাদের ধন্যবাদ। দর্শকরা আসলে সাধারণ ভোটাররা যেটি বলছেন, রাজনীতিবিদদের কাছে নারীদের জন্য কি সুবিধা, উদ্যোক্তাদের জন্য কি সুবিধা, নদী কেন্দ্রিক তাদের কি চিন্তা, সেগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। একটু বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আপনার কাছে জানতে চাই, বিএনপির সাথে আপনারা দীর্ঘদিন ধরে জোটবদ্ধ ছিলেন, আন্দোলন করেছেন, নির্বাচন করেছেন, জোট সঙ্গীর সাথে বিচ্ছেদ, নতুন করে তারা প্রতিপক্ষ, এটি রাজনীতির মাঠে কতখানি উত্তাপ ছড়াচ্ছে এই দিনে এই কুড়িগ্রামে? জি ধন্যবাদ। আসলে প্রতিপক্ষ ঠিক আছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের এখানে একটা খুবই বন্ধুত্বপূর্ণ, আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আচরণ আছে। আমরা আশা করি যে এইটা আমাদের জন্য কোনো হার্মফুল নয়, বরং আমরা সবাই মিলে কুড়িগ্রামকে গড়তে চাই, পিছিয়ে পড়া কুড়িগ্রাম। রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে আছে, এটি আপনি বলছেন। একটু আপনার কাছে জানতে চাই, রাজনীতির মাঠে যে কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক কথার লড়াই, যুদ্ধ, বিএনপি, এনসিপি, জামায়াত, এবং আমরা এখন দেখছি যে জামায়াতের সঙ্গে এনসিপির একটা জোট করারও খবর আছে, গণমাধ্যমে চাউর হয়েছে। তৃণমূলে আসলে এগুলো কতখানি প্রভাব ফেলে ভোটে? এদিকের প্রেক্ষাপটটা আসলে কেমন? কুড়িগ্রামের মানুষ খুবই সহজ সরল। তারা আসলে দিন শেষে এটি হিসেব করে যে এখানকার যে মানুষ তাদের আসলে কতখানি কাছের, তারা কতখানি তাদের কাছ থেকে মানে আশান্বিত হচ্ছেন। আশা পূরণ হওয়া না হওয়া সেটা পরের বিষয়, কিন্তু তারা আসলে আশান্বিত হচ্ছেন যাদের কাছ থেকে। তৃণমূল পর্যায়ে অনেকেই অনেকভাবে এরকম ভাবছেন যে আসলে মূলত কুড়িগ্রাম কেন্দ্রিক এরকম তারা এখনও এটা মাঠে আসলে প্রমাণ হবে যে আসলে তারা কাকে নির্বাচন করছেন বা কাকে নির্বাচিত করছেন। এটা এই মুহূর্তে তাদের ভাবনাটা আসলে আমি তৃণমূল পর্যায়ে দেখেছি বিচ্ছিন্ন আকারেই তাদের ভাবনাটা রয়েছে। মানে এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারে নাই যে কোন দিকে কারা আসলে মুভ করবে, মানে ভাসমান ভোটারের সংখ্যাটাই বেশি। বুঝতে পেরেছি। একটু আপনার কাছে আসতে চাই মাসুম ভাই, যেটি জোটের প্রসঙ্গ আসলো, তৃণমূল থেকে আপনারা এটাকে কিভাবে গ্রহণ করছেন? আপনারা তো নতুন রাজনীতির কথা বলছেন, তাহলে পুরনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হলে নতুনত্ব তো পুরনোর ভিতরে হারিয়ে গেল, এটাকে আসলে মানুষ কিভাবে দেখবে? আপনাদের কি মনে হয়? আসলে পরিবর্তনের এখন রাজনীতি চলছে, তো সে কারণে আমরা পরিবর্তনের ছোঁয়া গ্রামগঞ্জে সব জায়গায় লেগেছে। তো আসলে আমরা সবাই মিলে একসঙ্গে একইভাবে কাজ করতে চাই, নতুনভাবে কাজ করতে চাই। একসঙ্গে হলে শুধু জামাতের সঙ্গে কেন, বিএনপির সঙ্গে নয়? অবশ্যই আমরা ডেফিনেটলি আমরা সকলের সঙ্গে করতে চাই। আসলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। হ্যাঁ, কারো কারো মতাদর্শ এক একজনের এক এক রকম থাকতেই পারে, দিন শেষে সবই এক জায়গায়। তো আসলে সূর্য যেরকম আলো দেয়, সূর্য যেমন আপনার মনে করেন যে কোনো রাজনীতি ধর্ম বর্ণ কিচ্ছু বোঝে না, সবাইকে সমানভাবেই সূর্য আলো দেয়, সেভাবেই আমরা আসলে সবাই মিলে কাজ করতে চাই, আলোকিত করতে চাই কুড়িগ্রামকে। বুঝতে পেরেছি। একটু মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আপনার কাছে জানতে চাই, প্রশ্ন ছিল যে নদী নিয়ে আপনাদের কি পরিকল্পনা, প্রার্থীর দলের নিশ্চয়ই পরিকল্পনা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আজকে আশ্বস্ত করতে চাই, আপনার মাধ্যমে আমাদের কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমাদের অনেক আগের। আমরা নিজেও চর এলাকার মানুষ। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমরা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা চর বিষয়ক মন্ত্রণালয় করার জন্য আমাদের বিএনপির সিনিয়র নেতারা একটি সংগঠন ইতিমধ্যে করেছেন এবং চরাঞ্চলে কাজবাজ করতেছেন। আমাদের এখানে আরেক আপু প্রশ্ন করেছিলেন যে আসলে নারীদেরকে নিয়ে কোনো কাজবাজ কেউ করে না বা অবহেলিত। এরই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফায় যে ফ্যামিলি কার্ড
যে একটা দফা উনি দিয়েছেন, সেটি হলো এটির প্রধান লক্ষ্য উদ্দেশ্যই হলো গ্রামের চরাঞ্চলের মানুষদের, হতদরিদ্র মানুষদের মধ্যে, এমনি মধ্যবিত্ত পরিবারের মাধ্যমে হলো যে নারীরা এখানে স্বাবলম্বী হবে। এই একজন নারী যদি স্বাবলম্বী হয়, সে পরিবারটা স্বাবলম্বী হবে, এই পরিবার থেকে একদিন সমাজ পরিবর্তন হবে। এরই ধারাবাহিকতায় আমরা হলো এই ফ্যামিলি কার্ড নিয়ে জনগণের মাঝে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রতিশ্রুতির ফুলঝুরি, সেটি তো অনেক সময় ছিল, 55 বছর ধরে মানুষ দেখে আসছে। এবারও সেই প্রতিশ্রুতির কথাগুলো আমরা বিগত সময় থেকে শুনছি, সেটি কতখানি বাস্তবায়ন হবে? এবং খুব সংক্ষেপে একটু বলবেন যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা ভোটের মাঠে? আসলে কুড়িগ্রামের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে একেবারেই যদি বলি রাষ্ট্রীয়ভাবেই আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। গত যে সময়গুলো অতিবাহিত করেছি আমরা, সেই সময়ে সংসদ সদস্য যারা ছিলেন, যারা সংসদে যে আমাদের এলাকার কথা বলতেন বা বলার কথা ছিল, তারা আসলে ওইভাবে কুড়িগ্রামকে উপস্থাপন করতে পারেননি। সেই ব্যর্থতার গ্লানি আমরা আজকে পর্যন্ত কুড়িগ্রামের মানুষকে টানতে হচ্ছে। এই কুড়িগ্রামের বন্যা, খরা, নদী ভাঙন, এগুলো আমরা কোনোভাবেই দূর করতে পারছি না। কিন্তু সেই জায়গায় নতুন নতুন যে ইশতেহার, আমরা আসলে যে পরিবর্তন দেখেছি বাংলাদেশের, সেই পরিবর্তন যদি সত্যিকারেই পরিবর্তন হয়, তবে আমি মনে করি যে আমাদের এই নির্বাচনী ইশতেহার দিয়ে যে দলই আসুক ক্ষমতায়, তারা কুড়িগ্রামের জন্য কিছু করবে এবং কুড়িগ্রামের জন্য আঞ্চলিক বৈষম্য দূর করার মাধ্যমেই শুধু কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সমবন্টন যদি হয়, অন্য জেলার সমপরিমাণ কুড়িগ্রামে বন্টন করলে কুড়িগ্রামের উন্নয়ন হবে না। কুড়িগ্রামের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। সেই বিশেষ বরাদ্দের জন্য আমাদের এখানে যিনি নির্বাচিত হবে, যারা নির্বাচিত হবেন 4টি সংসদীয় আসনে, আমাদের জনগণের দাবি যারা পূরণ করতে পারবেন, আগামীতে হয়তো তাদেরকে নিয়ে জনগণ ভাববেন। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গণমানুষের প্রত্যাশা পূরণ করবেন, সেই প্রত্যাশাই আমরা আপনাদের কাছে রাখছি। দর্শক, সৈয়দ শামসুল হক লিখেছিলেন, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। সেই ব্রহ্মপুত্র এই অঞ্চলের মানুষের অশ্রু নিয়ে যাক বঙ্গোপসাগরে এবং এই অঞ্চল ভরে উঠুক ফুলে ফলে, উন্নয়নে উজ্জীবিত হোক এই অঞ্চলের মানুষ। শেষ করছে আজকের ভোটারের ইশতেহার। দেখা হবে আগামীকাল রংপুর থেকে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, দেখার আমন্ত্রণ।